স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোহাম্মদ ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকে আলোচনার বিষয় আয়কর আদায় ও করণীয়। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক একে এনামুল হক। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে দেশে আয়কর দিতে সক্ষম মানুষের সংখ্যা 1 কোটিরও বেশি। তবে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন আছে মাত্র 35 লাখ মানুষের, যার মধ্যে নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন মাত্র 12 লাখ মানুষ। বাকিদের অনেকেই করযোগ্য আয় থাকলেও তা দিচ্ছেন না। এর মধ্যে আছে ব্যক্তি ও অনেক প্রতিষ্ঠানও। এর ফলে বাড়ছে কর ফাঁকির পরিমাণ। এনবিআরের গোয়েন্দা শাখার তথ্য মতে গেল 3 বছরে আয়কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে 500 কোটি টাকার ওপরে। এ সময়ে যার আদায় হয়েছে মাত্র অর্ধেক। তবে প্রকৃত আয়কর ফাঁকির পরিমাণ আরও বেশি বলছে এনবিআর। কর ফাঁকি আছে, এক্সেমশনসগুলো আছে। আমাদের এটা তো একটা জিডিপির বড় অংশ। আপনি হিসাব করলে কর ফাঁকি এবং এক্সেমশনগুলো আমরা হিসাব করেছি। এক্সেমশন এবং ইনসেন্টিভগুলো 5% অফ জিডিপি, এর মধ্যে কর ফাঁকি একটা বড় অংশ আছে। আয়কর দেওয়ার ক্ষেত্রে অনীহা ছাড়া অডিট রিপোর্টে আয় ব্যয়ের হিসাব কম দেখিয়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দিচ্ছেন বলে জানান তিনি। আর তার যথাযথ যাচাইয়ের ক্ষেত্রে লোকবল সংকটের ফলে অনেকে পার পেয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন ডক্টর নাসির উদ্দিন। ভিএটির ক্ষেত্রে আমাদের প্রচুর ফাঁকি আছে, আপনারা জানেন। বিভিন্ন আদায় করে আমরা পাই না। এটার একটা অন্য কারণ আমাদের এত শর্টেজ অফ ম্যান পাওয়ার। আমাদের একটা বড় ধরনের রিক্রুটমেন্ট পাবলিক সার্ভিস কমিশন করছে। ডিসেম্বরের মধ্যে আমরা 1000 ইন্সপেক্টর এআরও পেয়ে যাচ্ছি এদের ট্রেনিং দিয়ে। নতুন এ জনবল আসলে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলছে এনবিআর চেয়ারম্যান। অবশ্য চলতি মাসের 28 তারিখ 2 বছরের মেয়াদ শেষে অবসরে যাবার কথা রয়েছে এনবিআরের বর্তমান এ চেয়ারম্যানের। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জনাব আব্দুল মজিদ, স্বাগত জনাব এনামুল হক। আমরা প্রতিবেদন দেখছিলাম জনাব মজিদ যে বর্তমানে এনবিআর এর হিসাব মতে দেশে করযোগ্য লোকের সংখ্যা, মানুষের সংখ্যা প্রায় 1 কোটি। আমরা জানি যে টিনধারী বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে এমন লোকের সংখ্যা মাত্র 35 লক্ষ। কেন এই অবস্থাটা, কেন আসলে এখান থেকে উত্তরণের উপায় বা কি হতে পারে? এটা তো একটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়ার ব্যাপার। আমাদের অর্থনীতিও কিন্তু গ্রো করছে গ্রাজুয়ালি। এই মুহূর্তে 1 কোটি লোকের মতো যে হিসাবটা বলা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আমাদের হাউস হোল্ড হচ্ছে 3 কোটি ধরেন, তার ভিতরে একটা ফ্যামিলিতে একজন করেও যদি আয়করের তার থেকেও একটা আমাদের দরিদ্রদের যে সংখ্যা সেটা বাদ দিলে মোটামুটি 80 লাখ থেকে 1 কোটি এরকম লোকের কর দেওয়ার ব্যাপার আছে। কিন্তু তারা তো সবাই অ্যাট এ টাইমে কর দাতা বা কর দেওয়ার মতো সক্ষমতায় আসেননি। আমাদের ইকোনমি গ্রো করছে ক্রমান্বয়ে। ঠিক একইভাবে এনবিআরও চেষ্টা করছে তাদেরকে আয়করের আওতায় আনতে। এই আয়করের আওতায় আনতে যে প্রক্রিয়াটা, তাতে দেখা যাচ্ছে যে টিন অনেকে খুলছেন কিন্তু পরে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না বা তিনি জমা দিচ্ছেন। এই জন্যই কিন্তু এই ডিফারেন্সটা 35 আর কোথায় 12 লাখ লোক নিয়মিত ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে আর অনেকে দিচ্ছে না। আমাদের এরকমও একটা প্রবণতা আছে যে আমি ঢাকায় টিন খোলা আছে, অথচ চিটাগাঙে যে একজন ব্যবসায়ী হঠাৎ একটা টেন্ডার সাবমিট করবে, বলছে যে এখানটা টিন লাগবে। সে হয়তো এটা বোঝে না যে আমার ওই একটাই টিন এবং ওইটাই থাকা উচিত, উল্লেখ করা উচিত না, সে হয়তো আবার আর একটা টিন খুলে ফেললো। এরকম হচ্ছে। অনেকে বয়সের এতে পৌঁছে গেছেন, তারা এখন জমা দেওয়ার প্রশ্ন নাই। তো সুতরাং এটা সাহায্য করা দরকার, সমন্বয় করা দরকার, দেখা দরকার ডিফারেন্সটা কত বা কেন এত ডিফারেন্স, এবং সকলকে কর এটাও বুঝতে দিতে হবে যে আয়কর টিন থাকলেই তার একটা আয়কর সাবমিট করা দরকার, এবং টিন থাকলেই যে তার কর দিতে হবে তা কিন্তু না। যদি তার কর দেওয়ার মতো আয় থাকে তাহলে আর কি। এখন তিনি যদি সাবমিট না করেন তাহলে বুঝবো কি করে যে তার কর দেওয়ার মতন আয় আছে কি নেই? সুতরাং যিনি দিচ্ছেন না, এটা খুব বিস্ময়ের ব্যাপার এবং একই সাথে এটা দেখার ব্যাপার যে কেন কর দিচ্ছেন না। আবার আমরা অনেক সময় বিশেষ বিশেষ কর্মসূচির আওতায় অনেকে করদাতা বানাই। যেমন 2006-07 সালে জরিপ করা হয়েছিল, আপনারা দেখেছেন, সেখানে প্রায় 96,000 লোক করদাতা হয়েছিলেন। কিন্তু পরে দেখা গেছে যে আমরা একটা স্টাডি করেছিলাম, তাতে দেখা যাচ্ছে যে সবাই যারা করদাতা হয়েছিলেন তারা আসলে কর দিতে আসেননি। তাদের পিছনে আবার আমাদের চেষ্টা চালাতে হয়েছিল। এরপরে কিছু করদাতা তৈরি করা হয়েছিল স্বতঃপ্রণোদিত করদাতা, যে সেলফ মোটিভেটেড হয়ে করদাতা হবেন। তো এটা একটা অব্যাহত প্রক্রিয়া।
তবে এটা দেখতে হবে মনিটরিংটা, যেটা আমরা রিপোর্টেও দেখলাম। অ্যাকচুয়ালি এনবিআর এর লোক বলের একটা প্রবল সংকট এই কিছুদিন আগ পর্যন্ত ছিল, এবং এর সাংগঠনিক কাঠামোও ছিল খুব লিমিটেড। আমরা ধন্যবাদ, আমরা ফিরে আসবো এই জায়গাটা আবার, সেই সবগুলো ফিরে আসবো আপনার কাছে। জনাব হক, কেন আমাদের দেশে ট্যাক্স পেয়ের সংখ্যা কম ইন টার্মস অফ ভলিউম? অনেকগুলো বিষয় চিন্তা করতে পারি। মানে একটা যেটা বললেন ডক্টর মজিদ, সেটা হচ্ছে যে আমরা শনাক্ত করতে পারছি না। আচ্ছা, এটা একটা। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের একটা অনীহা আছে ট্যাক্স পেয়ার হওয়ার পেছনে। এর অর্থ এই না যে সে ভাবছে যে আমি দেশের জন্য কোনো কাজ করব না, কিন্তু তার ভয়টা হচ্ছে যে আমাকে খোঁজা শুরু করবে, এই যে লোকজন আমার পেছনে আসবে, এই ভয়টা আছে তার কাছে। সে অনেক পরিষ্কার না যে আমি যে ট্যাক্স পেয়ার হচ্ছি, আলটিমেটলি তার একটা মাথার মধ্যে প্রশ্ন থাকে যে এই কাজটা সরকার কিভাবে স্বচ্ছভাবে করছেন কিনা। আমরা যদি একটু দৃষ্টি দেখি, আমাদের এখন পর্যন্ত অ্যাপ্রোচটা হচ্ছে যাকেই ট্যাক্স পেয়ার পাবেন তার কাছ থেকে কিভাবে আরো বেশি ট্যাক্স আদায় করবে, এবং এই অ্যাপ্রোচটা যতক্ষণ এনবিআর এর থাকবে ততক্ষণ পর্যন্ত এই গোল্ডেন ডাক কেউ হতে চাইবে না। কারণ আপনি গোল্ডেন ডাক এখন আপনার পেছনে ঘুরছে। যেমন এক্সাম্পল দিচ্ছি, আপনাদের প্রতিবেদনে ছিল, সেটা হচ্ছে এরকম যে এনবিআর খুঁজে বেড়াচ্ছে যে তার বাস্তবসম্মত যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রাটা কিসের লক্ষ্যমাত্রা? টাকার লক্ষ্যমাত্রা নাকি ট্যাক্স পেয়ারের লক্ষ্যমাত্রা? আমি যদি ট্যাক্স পেয়ারের লক্ষ্যমাত্রা দেই তাহলে বুঝতে হবে সে নতুন ট্যাক্স পেয়ার খুঁজবে। যেটা প্রতিবেদনে আসলো সেটা হচ্ছে বহু লোক ট্যাক্স দিচ্ছে না, তা আমরা লক্ষ্যমাত্রা টাকার অঙ্কে দিচ্ছি। ফলে কি হচ্ছে, যখনই বাজেটে একটু শর্টফল হচ্ছে খুঁজে বেড়াচ্ছেন যে কার নামে অতিরিক্ত 10% ট্যাক্স বের করা যাবে। তো তার মানে হচ্ছে আপনি যে লোকটা ট্যাক্স দিচ্ছে তাকে বারে বারে দুধ দোহাচ্ছেন। এই যে ঘটনাটা হচ্ছে, এর ফলে আমি বা আপনি যেই হই না কেন, আনলেস আমি বাধ্য হচ্ছি ট্যাক্স পেয়ার হতে, আমি ট্যাক্স পেয়ার হতে চাচ্ছি না। সো আমার অ্যাপ্রোচে পরিবর্তন করতে হবে। এনবিআরকে বলতে হবে যে আমি এবছর এতজন নতুন ট্যাক্স পেয়ার তৈরি করব, এবং আমি যেটা বললাম তারা যে 1 কোটির সাথে আমি একমত না, কিন্তু তারা যে নাম্বারই বলুক যে ওই নাম্বারে আমি কতদিনে যাব তার একটা রোডম্যাপ দেবে, এবং সেটাই হবে তার একমাত্র কাজ। যিনি ট্যাক্স দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে বা বাধ্য হয়ে যেভাবেই দিচ্ছেন, তার পেছনে দৌড়ানোটা যদি কমে তাহলে অনেক লোক ট্যাক্স দেবে। সুতরাং ট্যাক্সের পেছনে মানে আমি কেন অনর্থক হেনস্থা হব, এই ভয়টা কিন্তু কাজ করছে ট্যাক্স পেয়ারদের মধ্যে। সো আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমাদের একটু চিন্তা বদলাতে হবে। আমি প্রায় বলি প্রাইভেটলি, সেটা হচ্ছে যে কতজন নতুন ট্যাক্স পেয়ার সংযোজিত হলো 1 বছরে। দ্যাট শুড বি দ্য টার্গেট এনবিআর এর। কারণ ট্যাক্স বাড়ানো তো খুব সোজা। আমার ভ্যাট বাড়িয়ে দিলে ট্যাক্স বেড়ে যাচ্ছে। আমার যদি আপনি যদি বলেন যে আজকে এখানে রেয়াত দিতাম, রেয়াত দেব না, তাতেই ট্যাক্স বেড়ে যাচ্ছে। সো নানাভাবে আপনি আপনার টাকার অঙ্কের লক্ষ্যমাত্রা আদায় করতে পারছেন, কিন্তু আসল কথায় যাচ্ছেন না। সেটা হচ্ছে আমার 80 লক্ষ বা 50 লক্ষ ট্যাক্স পেয়ারের মধ্যে কেন মাত্র 12 লক্ষ ধরতে পারলাম, বাকিরা কেন আসলো না, সেটাই এনবিআর এর টার্গেট হওয়া উচিত। ধন্যবাদ। জনাব মজিদ, আপনি বলছিলেন যে লোক বলের অভাব আছে এনবিআর একটা বড় সমস্যা। আমরা আমাদের প্রতিবেদন দেখেছিলাম যে, এবং যেখানে আউটগোয়িং এনবিআর চেয়ারম্যান বলছেন যে শীঘ্রই লোক নেওয়া হবে। তো এক্ষেত্রে কি আপনি মনে কোন দিকে সরকার এনবিআর এর নজর দেওয়া উচিত? নাম্বার অফ ট্যাক্স পেয়ার বাড়ানো উচিত, নাকি নাম্বার অফ ভলিউম যারা এক্সিস্টিং আছে তাদের কাছ থেকে, নাকি দুটো দিকে সমান দিয়ে করতে হবে? আমি ডক্টর এনাম সাথে আমি সম্পূর্ণ একমত, কারণ এটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার, অ্যাপ্রোচের প্রশ্ন। সংখ্যা ভিত্তিতে অর্থাৎ নমিনাল টার্মে সংখ্যা বাড়ছে, আয়কর বাড়ছে, এটা কিন্তু বিবেচ্য বিষয় হওয়া উচিত না। দেখা দরকার কতটাকে আমি নেটের ভিতরে আনতে পারলাম, আমার প্রসারটা কত হচ্ছে সেটা দিয়ে। যেমন আমার যদি 20 টাকা ট্যাক্স লাগে, তো আমার যদি করদাতা থাকে 5 জন, তাহলে 4 টাকা করে দিতে হবে। পরের বছর আমি ওটাকে গ্রোথ বাড়ালাম, 25 টাকা চাইলাম, ওই করদাতা যদি 5 জনই থাকে তাহলে প্রত্যেকে 5 টাকা করে দিতে হবে। অর্থাৎ যিনি দিচ্ছেন তার উপরে যেই কিন্তু চাপটা বাড়ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু যদি আমার এরকম হতো যে না 25 টাকা হবে, আবার ইন দ্য মিন টাইম আমি 10 জন করদাতা করতে পারলাম, আমার করদাতা করার কিন্তু স্কোপ রয়ে গেছে। এরকম না আমার অর্থনীতি স্যাচুরেটেড পজিশনে পৌঁছে গেছে, আর কোনো করদাতা বাকি নাই, সবাইকে আমি এনেছি, সুতরাং আমার এর ভিতরে চলতে হবে, তা তো না। আমার বহু লোক আনট্যাপড করদাতা আছেন, এবং এখানে একটা জিনিসও খুব স্পষ্টই, করদাতাকে উৎসাহী করতে হবে।
করদাতা হওয়ার ক্ষেত্রে উনি যে সীমাবদ্ধতার কথাগুলো বললেন এটা খুব বিশেষভাবে বিবেচনার বিষয়। আমরা প্রায় শুনে যে থাকি কেন আগ্রহ হওয়ার ব্যাপারে এটা জি তাকে আগ্রহী করে তুলতে হবে। আপনি এই যে বলছেন কর আদায়, আমি মনে করি এই শব্দটা আমি সবসময় বলেছি না, এটা কর আহরণ। আদায় শব্দটার ভিতরে কিন্তু একটা মানসিকতার অন্য মানসিকতা কাজ করে, যে আমি জোর করে নেব বা আপনি দিচ্ছেন না আমি জোর করে নিচ্ছি। একজন সম্মানিত করদাতার সাথে সম্পর্কটা এরকম নয়, তার সাথে এমন হবে যে তিনি যেন বরং, কারণ এটা তো দায়িত্বের প্রশ্ন, একজন মানুষ দায়িত্ব কখন পালন করে, যখন সে দায়িত্ব পালনে নিজেকেও একটা ভালো পজিশনে। ধন্যবাদ জনাব মজিদ। আমরা ফিরে আসবো, আমরা আসলে সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথে থাকুন, ফিরছি শীঘ্রই আমরা। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমরা কথা বলছি আয়কর আদায় এবং তার করণীয় নিয়ে। আর এই নিয়ে আমাদের সাথে কথা বলছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক প্রফেসর একে এনামুল হক। জনাব হক, আমরা বিরতি যাওয়ার আগে কথা বলছিলাম যে আমাদের দেশে সরকার কোন দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে শুধু নাম্বার অফ ট্যাক্স পেয়ার নাকি নাম্বার অফ টাকা, নাম্বার অফ ভলিউম, কত টাকা আমরা রাজস্ব আদায় করছি, যারা মজিদের ভাষা আহরণ করছি। তো আমরা যদি আপনাকে জানতে চাই যে সরকারের কি করা উচিত, তাহলে আমরা নাম্বার অফ ট্যাক্স পেয়ার সংখ্যা বাড়াতে পারি আমরা। কারণ এটা তো সত্যি যে যদি 1 কোটি বা 80 লক্ষ আমরা যেটাই বলি, এতক্ষণ লোক যদি আমাদের ট্যাক্সেবল থাকে এবং আমাদের টিন আছে মাত্র 35 লক্ষ লোকের কাছে, এই ক্ষেত্রে কি করা উচিত? প্রথম মূল কথাটাই হচ্ছে যে কিভাবে তাদেরকে আগ্রহী করা, মানুষ যে ভয়টা পাচ্ছে সে ভয়টা দূর করা। এখন মনে করেন আমি একজন ট্যাক্স পেয়ার, আমি যদি বেশি টাকা ট্যাক্স দিয়ে দেই, আমি ফেরত নেওয়ার কোনো ব্যবস্থা আমার আইনে নাই। তার মানে আমাকে কতগুলো ট্যাক্স পেয়ার কিন্তু বেশি টাকা দিতেও ভয় পায়, কারণ যদি দেখা যাচ্ছে আমি ট্যাক্স ফেরত নেই সেটা পাচ্ছি না, সে ব্যবস্থাটা আমার আইনগতভাবে আছে কিন্তু বাস্তবে নাই। আমি অন্যভাবে চিন্তা করি, আমি যখন ট্যাক্স পেয়ার, আমি যদি একবার ট্যাক্স দেওয়া শুরু করি, আমি বন্ধ করতে গেলে আমাকে ইভেন আমি দেশের বাইরে গেলেও চিঠি দিয়ে যেতে হবে। এত কিছু আপনি নিয়ম কেন করছেন? আপনি সহজ বলেন, ট্যাক্স দেবেন, আপনি দিচ্ছেন, আমার ট্যাক্স কে আদায় করে? অধিকাংশ ক্ষেত্রে আমরা যে 12.5 লক্ষ ট্যাক্স পেয়ার পাচ্ছি, এদের ট্যাক্স মূলত আমাদের এমপ্লয়াররা আদায় করে, আমাদের বেতন থেকে অ্যাডজাস্ট। সেলফ এমপ্লয়েড খুব সামান্য, অধিকাংশ ক্ষেত্রে এমপ্লয়েড এবং আমাদের অ্যাডসোর্সই যদি কেটে নেওয়া হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে এনবিআর এর কোনো দায়িত্ব নাই। এনবিআর এর দায়িত্ব হওয়া উচিত আগামী 10 বছরে একটাই কাজ করা, সেটা হচ্ছে নতুন ট্যাক্স পেয়ার বের করা। যদি তারা বাকি সব দায়িত্ব থেকে নিজেদেরকে অব্যাহতি দিয়ে দেয়, এটা ড্রাস্টিক মনে হবে কিন্তু এটাই করা উচিত। তাহলে কি হবে? তাহলে তাদের চিন্তায় চেতনা একটা জিনিস থাকবে যে কোন লোকটা ট্যাক্স দেয় নাই। এনবিআর যেটা বললে 1 কোটি ট্যাক্স পেয়ার, আমি যদিও বিশ্বাস করি না সেটা এতটা হবে না, কিন্তু কাছাকাছি হোক, তাদের যে নাম্বারই তারা বলুক, তাদেরকে আগামী 10 বছরে সেই ট্যাক্স পেয়ারকে খুঁজে বের করে ট্যাক্স আদায় করাটাই, কত টাকা অতিরিক্ত ট্যাক্স পেয়ারের কাছ থেকে আদায় করছে নতুন ট্যাক্স পেয়ার, সেটাই তাদের একমাত্র কাজ। আর আমি যদি সেলফে টাকা কর দেই, যেমন ধরেন একটা নিয়ম ছিল ডক্টর মজিদ থাকার সময় ছিল, আমি যখন সেলফে ট্যাক্স দিতাম, আমার আনলেস দেয়ার ইজ এ গুড রিজন আমার ডকুমেন্টটাকে বা ট্যাক্স ফাইলটাকে ওপেন করতে পারতো না। এখন আবার এটাকে রিল্যাক্স করছেন, তার মানে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, আপনি বারে বারে বলছেন আপনি জমা দেন, আমি আপনার পেছনে ঘুরবো। তো ট্যাক্স ডিপার্টমেন্টের আমার মনে হয় এই দায়িত্ব থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া উচিত আমার মতে, এই কারণে যে আমার কাছে এখন প্রথম কাজ হচ্ছে এই দেশে নতুন ট্যাক্স পেয়ার আদায় করা। যদি আমার দেশটাকে মধ্যম আয়ের দেশ করতে চাই, তাহলে আমার বর্তমান 12.5 লক্ষ ট্যাক্স পেয়ার দ্বারা হবে না, এই দেশকে কিছুই করা যাবে না। সুতরাং আমার এটাকে 50 লক্ষে নিতে হবে। সেটাই যদি আমার মূল দায়িত্ব হয়, তাহলে ট্যাক্স ডিপার্টমেন্টের একটাই কাজ, সেটা হচ্ছে নতুন ট্যাক্স পেয়ার আদায় করা। আর যারা ট্যাক্স দিচ্ছেন তাদের সাথে আপনারা 10 বছর কথা বলবেন না। যদি এই কাজটা করেন, তাহলে কি হবে? অনেক লোক বুঝতে পারবে যে আমি ট্যাক্স দিয়ে দিই, কারণ আমার পেছনে লোক আসতেছে। আইডিয়াটা হচ্ছে যে আমার এনবিআর আমার পেছনে আসতেছে কেন, যে আমি ট্যাক্স দেই নাই কেন, অথচ আমি যদি দিয়ে দেই আমার পেছনে কেউ আসবে না। কিন্তু এই সুযোগটা যদি আপনি তৈরি করেন আগামী, এটা ঠিক আছে যে নতুন এনবিআর এর কাজ হবে নতুন ট্যাক্স পেয়ার সংগ্রহ করা, কিন্তু এট দ্য সেম টাইম এক্সিস্টিং যারা ট্যাক্স পেয়ার আছেন তারাও যদি ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন, সেটা তো অবশ্যই আপনি সেটা ফাঁকি দেওয়ার কথাটা বলছেন, কিন্তু আমি যদি আপনি সিম্পল রুল করে দেন যে আপনি গত বছরে যে ট্যাক্স দিচ্ছেন সেটাই যদি দেন, তাহলে আপনার ফাইল আর ধরা হবে না। কতগুলো বেসিক রুলে যান,
আপনার এত যেভাবে আপনি ফাঁকির পেছনে যাচ্ছেন, এতে আপনি আসলে দুর্নীতি বাড়ানোর প্রচেষ্টা করছেন। এটা ক্ষমতায়ন করা হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্টকে। আমি তো বুঝতে পারছি বা আমরা সবাই বুঝতেছি যে ফাঁকি হবে, কিন্তু এই ফাঁকি ধরার জন্য নানা ধরনের পদ্ধতি আছে। আপনি এটার পেছনে না ছুটে আপনার ছোটা উচিত কিভাবে নতুন ট্যাক্স পেয়ার আদায় করেন। এখানে কত টাকা আদায় করবেন ফাঁকি থেকে? আপনার 12.5 লক্ষ, আমার যেখানে 50 লক্ষ লোক ট্যাক্স দেওয়ার কথা তারা দিচ্ছে না, সেখানে 12.5 লক্ষের পেছনে আপনি দৌড়াচ্ছেন কেন? আপনার উচিত হবে এদের সম্বন্ধে কোনো কথা না বলা, শুধুমাত্র খোঁজা যে আগামীতে কিভাবে নতুন ট্যাক্স পেয়ার পাবো। আমি আগেও বলছি এবং এখনো মনে করি এটা ইম্পর্টেন্ট যে এই দেশকে মধ্যমায় দেশে যদি বলতে চাই, আমরা যদি মনে করি দেশ উন্নত দেশ হবে, তাহলে ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়াতে হবে আপনি। এবং সেটা যদি না করেন তাহলে আমরা ট্যাক্সের ওই আয় বাড়াবো, কিভাবে বাড়াবো? এক্সিস্টিং ট্যাক্স পেয়ারের উপরে বাড়তি চাপ বাড়াবো। এটা কোনোভাবেই ভালো লক্ষণ না দেশের জন্য, এবং সেই জন্য আমি কথাটা বললাম। এটা ড্রাস্টিক, বাট আমার মতে এটা চিন্তা করা উচিত। ধন্যবাদ জনাব মজিদ। আপনি দীর্ঘদিন এনবিআর চেয়ারম্যান হিসেবে কাজ করছেন, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন আসলে সরকার নেক্সট স্টেপটা কি হওয়া উচিত আমরা ইমিডিয়েট নিতে চাই, এখন নাম্বার অফ ট্যাক্স পেয়ার বাড়াতে যেতে চাই যদি? এটা এখানে হচ্ছে এনবিআর এর ভূমিকার একটা পরিবর্তন, এবং এটা বলেছেন এবং এটা যথার্থই। সেটা হচ্ছে এইরকম, আমাদের দেশে কিন্তু বেশ কিছু আইন কানুন আছে যেখানে বলা আছে যে আপনার টিআইএন থাকতে হবে, ওয়ে করতে হবে। সেগুলোও যদি পরিবীক্ষণ করা হয় ঠিক মতো, তাহলেও কিন্তু আমার করদাতা বাড়তে পারে বা আসতে পারে, আওতায় আসতে পারে। যেমন আমার প্রায় 5-6 লাখ লোকের আপনার ক্রেডিট কার্ড আছে, তারা কি সবাই ট্যাক্স দিচ্ছে? এটা একটা সেটা তো টুল হতে পারে। ব্যাংকের সাথে চার্জ করলে, চেক করলে, ভালো করে করলে, এরকম আপনাকে টার্গেট ওরিয়েন্টেড ওয়েতে যেতে হবে যে কেন আসেনি ভিতরে। আমি যত লোকের গাড়ির মালিক দেখছি, যাতায়াত রাস্তায় যত গাড়ি দেখছি, যার গাড়ি আছে তার তো কর দেওয়ার কথা। এগুলো নিয়ে গবেষণা করে এবং এখানে ভালো করে চেষ্টা করে এই একটা চলবে, এই ধরনের প্রয়াস। আরেকটা হচ্ছে ওই যে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা একই সাথে যেতে হবে, যেটা ডক্টর হক বলেছেন, যথার্থই বলেছেন যে এক্সিস্টিং করদাতা বা এক্সিস্টিং করদাতাদের যদি দেখা যায় যে কর দেওয়ার ভিতরে বিড়ম্বনা আছে, তো তাহলে তো অন্যরা আসার ব্যাপারে। যেমন একটা ইন্ডিকেটর হচ্ছে এরকম, কর মেলা ঢাকা শহরে যেটা হলো, বা আমরা কর মেলা যেটা করা হলো, সেখান দেখা যাচ্ছে মানুষ হুমড়ি খেয়ে এসে পড়ছে, দিচ্ছে। তার মানে কি? তারা এইরকম একটা পরিবেশে সহজভাবে কোনো প্রশ্ন ছাড়াই সুন্দরভাবে জমা দিতে চাচ্ছেন, যেটা হয়তো তারা অফিসে যে সেটা পাচ্ছেন না। কিন্তু এই কর, এই মেলাটা এই ঢাকা শহরে করছি আমি, যারা অলরেডি কর দিয়ে থাকেন, যারা দিচ্ছেন, তারা সহজভাবে দেওয়ার একটা সুযোগ তৈরি করছি। কিন্তু এই কর মেলাটা করার মানে আমাদের যেটা পরিকল্পনায় ছিল বা এখনো আছে নিশ্চয়ই তাদের, আমাদের এটা করা উচিত উপজেলাতে, প্রতিটা জেলাতে একটা সার্টেন ডেট ডিক্লেয়ার করে দিয়ে এই বছর গতবার হচ্ছে অন্য বেশি আরো জায়গায় একসাথে মেলাটা না, হয়েছে। অন্য জায়গায় যেতে হবে। যেখানে কর দিচ্ছে সেখানে এসে আপনি তার কর মেলায় ডেকে আনন্দ উৎসব করলেন, ঠিক আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে আমার প্রতিটা উপজেলায় যদি আমি একটা ডেট দিয়ে আমার 2জন অফিসারকে পাঠিয়ে একটা তারিখ দিয়ে যদি বলি যে আসেন আপনারা যারা যারা আছেন, আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে দেখে দেবো, টিআইএন দিয়ে দেবো, আপনারা আসেন, এই করে কিন্তু আমি আমার নতুন করদাতা বাড়াতে পারি। আমার বহু করদাতা কিন্তু দূরে দূরে রয়ে গেছে, তারা আমার শহরে হয়তো আসতে চায় না বা পারে না, বা আসলে কি হবে আইডিয়া ক্লিয়ার নাই। এই জন্য আমাকে তার কাছে যেতে হবে। উনি করদাতা বাড়াবার যে সংখ্যাটা বলছেন, এর নানান ধরনের উদ্যোগ নেওয়ার যথেষ্ট স্কোপ আছে। যেমন আমরা যদি বলি যে আপনি শতপরিণত হয়ে আপনি টিন খোলেন, 3 বছর আপনাকে কেউ প্রশ্ন করবে না, আমরা বলেছিলাম সেইভাবে। এতে হয় কি, অনেকে একটা আস্থায় আসে, আস্থায় এসে সে কিন্তু করদাতা হয়। ধন্যবাদ জনাব। এই ধরনের আপনি যদি এর সাথে সাপ্লিমেন্ট করেন। আমি কয়েকটা দিক বলি, মানে উনি আমার হাতে সময় খুব কম, সংক্ষেপে বলতে হবে। একটা হচ্ছে যেমন যেটা উনি বলেন, আমার ট্যাক্স ফাইলটা ওপেন করবে কিনা। আপনি আমেরিকাতে যান, তারা বলছে যে 3 বছরের মধ্যে যদি কর বিভাগ আমার ফাইলকে চ্যালেঞ্জ না করতে পারে তাহলে আমি ফ্রি। আচ্ছা, তার মানে তাদের দায়িত্ব 3 বছরের মধ্যে আমাকে ধরা না ধরতে পারলে না। এটা বলছে তাদের দেশে কিন্তু নতুন ট্যাক্স পেয়ারের প্রবলেম নাই। দ্বিতীয় উনি যেটা বললেন সেটা হচ্ছে আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রসেসটাকে আরেকটু স্ট্রিমলাইন করেন। সেটা হচ্ছে এরকম, যেমন এক সময় ছিল, সেটা হচ্ছে যেন আমি যখন ক্রেডিট কার্ডে চার্জ করি তখন আমার কাছ থেকে এআইটি নিত। এআইটি নেওয়া মানে হচ্ছে ইনকাম ট্যাক্স নেওয়া। জি। আমি যদি ট্যাক্স পেয়ার হতাম তাহলে কি হতো, আমি সেখান থেকে আমার রিবেটটা নিয়ে নিতাম, কিন্তু এখন এটা নাই। তার মানে আমি যত জায়গায়, বিভিন্ন জায়গায় যখন আমি তখন অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা যদি আপনি কভার করেন বিভিন্ন ক্ষেত্রে চিন্তা করে, তাহলে কি হবে, আপনি দেখবেন যে যারা ট্যাক্স পেয়ার তারা এটাকে রিবেট হিসেবে নেবে, কারণ এটা সে রেয়াত পাবে। আর যারা ট্যাক্স পেয়ার না, তারা এটাকে
নতুনভাবে তো আমরা আশা করি যে সরকার সেভাবে এগোবে এবং আশা করি আমরা নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স আমাদের শীঘ্রই হ্যাঁ, বেড়ে সেই যাবে। তো সংখ্যার দিকে যেতে হবে। জনাব মজিদ আপনাকে ধন্যবাদ, জনাব হক আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে শেষ করতে হচ্ছে আজকে এখানেই। খাতুনগঞ্জ থেকে মোট ছেলে সাথেই থাকবেন, আমাদের দেখাবে আবারও।